দেখুন, আমি একটা কথা বলবো, ফতোয়া যেটা দিয়েছেন বা যারা বিরোধী করছেন, নিশ্চিতভাবে দুটোই হচ্ছে প্ল্যাটফর্মটা ধর্মীয় প্ল্যাটফর্ম। তো ধর্মীয় প্ল্যাটফর্ম থেকে যে কথা বলেছেন, আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কোনটা হালাল কোনটা বৈধ অবৈধ আমি এ বিষয়ে বলবো না। তবে একটা কথা আমি বলতে চাই, আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষের ইতিপূর্বে অনেক বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্য নিয়ে অনেক কানাঘুষা হয়েছে। দিনের শেষে তার বক্তব্যটা এস্টাবলিশ হয়েছে। তিনি যে কথা বলছেন, নিশ্চিতভাবে তিনি একজন ইসলামিক স্কলার, তিনি সার্টিফাইড একজন, তার কাছে সার্টিফিকেট আছে। ওই 2 ক্লাস পড়লে মৌলানা হয়ে যাব সেই রকম ব্যাপার নয়। তিনি বক্তব্য যেটা দিয়েছেন সেটা নিশ্চিতভাবে তার কাছে যুক্তি আছে। আমার মনে হয় আমাদের দলের প্রতিষ্ঠাতা যেহেতু ধর্মীয় মঞ্চ থেকে বক্তব্য দিয়েছে, এই প্রশ্নটা তাকে করলে তিনি আরও যুক্তি দিয়ে বুঝিয়ে দেবেন। দেখুন, কোন জায়গায় করছে না, কেন মারছে, আমাদের সাথে পেরে উঠতে পারছে না। রাজনৈতিক সামাজিকভাবে আমরা তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করছি, সেই জন্য আমাদের আক্রমণ করছে। তবে আক্রমণ করে আমাদের ছেলেদের স্পিরিটকে নষ্ট করতে পারবে না, ভাঙড়ের মানুষকে আটকাতে পারবে না। একটা সময় ছিল শুধু ভাঙড় ভাঙড় হচ্ছিল, এখন সারা রাজ্যে এখন আইএসএফ হচ্ছে। হ্যাঁ, এটা হয়েছে, আমাদের অলরেডি অভিযোগ জানানো হয়েছে। আর কয়েকটা অভিযোগ জানাতে একই সমস্যা হচ্ছে জানেন, কাটছে, আবার বলছে যদি অভিযোগ জানাস তাহলে বুলডোজার দেশে বাড়ি ভেঙে দেবো। তো সেই জন্য সবটাই পাচ্ছে না, তবে যাগুলো অভিযোগ জানিয়েছে আমরা সেগুলোকে করছি। তবে আমরা একটা কথা বলি, এই অন্যায়ের একটা শেষ আছে। যে অন্যায় করছে অন্যায়ের একটা শেষ আছে, শেষটা কি ভয়ঙ্কর হবে হয়তো সরকার সাহেব বুঝতে পারছে না, যারা এই অন্যায় করছে বুঝতে পারছে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভয়ঙ্কর জবাব মানুষ দেবে। দেখুন, আমি একটা কোড আনকোড বলছি, আমার রাজ্য সরকার চাইছে না ভিন রাজ্যে আমাদের পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ হোক, সম্পূর্ণরূপে চাইছে না। যদি আমার রাজ্য সরকার চাইতেন যে এই অত্যাচার বন্ধ করতেই হবে আর অত্যাচার না হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে অত্যাচার বন্ধ হয়ে যেত। কিন্তু আমার রাজ্য সরকার এটাকে সামনে রেখে রাজনীতির ফায়দা লুটার চেষ্টা করছে। এই শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করছেন, এই সব গল্প দিয়ে করছেন। দেখুন, উড়িষ্যাতে সব থেকে বেশি আক্রমণ হচ্ছে আহমেদাবাদে, আক্রমণ হচ্ছে মহারাষ্ট্রে, আক্রমণ হচ্ছে হরিয়ানাতে। যদি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তো ওই আপনার বিভিন্ন সময় খেলামেলা করে প্রচুর সময় অনেক জায়গায় নষ্ট করছেন। আপনার নেপালের কি হয়েছে, সারা রাত ঘুমাননি, ওখানেই নাকি তিনি থাকবেন বললেন, যতদিন না শান্ত হচ্ছে। তাহলে আমার রাজ্যের মানুষ আক্রান্ত হচ্ছে, উনি কিভাবে শান্তির ঘুমোচ্ছেন? কিন্তু একবার ছুটে যেতে পারে উড়িষ্যাতে, উনি তো একবার ছুটে যেতে পারে আপনার মহারাষ্ট্রে, হরিয়ানাতে, আহমেদাবাদে। সেখানে একবার যদি যায় দেখবেন এই অত্যাচার বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, উড়িষ্যা থেকে 3 লক্ষ কম করে উড়িষ্যার মানুষ অর্থাৎ উড়িয়া পশ্চিম বাংলায় কাজ করে খাচ্ছে, আর আমাদের 30,000 শ্রমিক উড়িষ্যাতে আছে, সহ্য করতে পারছে না। এটা যদি একবারের জন্য বলে যদি আমার 30,000কে তুমি নিরাপত্তা না দাও তাহলে আমি 3 লক্ষর কিন্তু নিরাপত্তা দিতে পারবো না, আমি এতে বিশ্বাসী নই। কিন্তু আমি তর্কের খাতিরে বলছি, যদি বলে তখনই তো অত্যাচার বন্ধ হয়ে যাবে। আমরা ওদের 3 লক্ষকে নিরাপত্তা দিচ্ছি, আমাদের বুকে আগলে রাখছি, আমাদের পুলিশ 24 ঘন্টা ওদের নিরাপত্তায় নিয়োজিত আছে। তাহলে আমাদের 30,000-এর জন্য ওদের পুলিশ, ওদের সরকার কেন নিরাপত্তা দেবে না? সরকার, পশ্চিমবাংলা সরকার চাইছে না যে পরিযায়ী শ্রমিকদের উপরে সম্পূর্ণরূপে অত্যাচার বন্ধ হোক। পশ্চিমবাংলা সরকার বকলমে চাইছে ওদের উপরে অত্যাচার হলে রাজনীতির ফায়দা নিয়ে যাবে। সেই জন্য বলির বাঁকড়া বলে না, সেই করছে আমার শ্রমিক ভাইদের বলবো, আপনারা দেখুন, সজাগ হন, এমন সরকার তৈরি করুন আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে মাথা তুলে কাজ করবেন। যদি কেউ আপনাদের ডিস্টার্ব করে, আপনার সরকার আপনাদের দায়িত্ব নেবে এবং সেই সরকারকে যোগ্য জবাব দেবে।
দেখুন একটা কথা বলি, সংখ্যালঘু দরদি সরকার মুসলমানদের 99% কাজ করে দিয়েছে, যেদিনকেই বলেছে সেই দিনই মুসলমানদেরকে ডুবিয়ে দিয়েছে। SLST নিয়োগ হচ্ছে না, মাদ্রাসায় 10,000 শূন্য পদ আছে, শিক্ষক শিক্ষাকর্মী নাই কেন? 10,000 মাদ্রাসা দেওয়ার কথা বলেছিল, আমরা 10,000 মাদ্রাসা কেউ চাইনি। 2022 টেট পরীক্ষার্থীরা ইন্টারভিউ নিয়ে মেধার ভিত্তিতে নিয়োগের কথা বলছে, সেই সব হচ্ছে না। শিক্ষক শূন্য স্কুল হয়ে যাচ্ছে, ফলে পড়ুয়ারা স্কুল ছেড়ে চলে যাচ্ছে, পরিকাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে, নিয়মিত কম্পোজিট গ্রান্ট পাচ্ছে না মাদ্রাসা স্কুলগুলোতে। এই নিয়ে সরকারের কোনো উচ্চবাচ্য নয়। আজকে ডেপুটেশন দিয়েছে, আমিও চাই দ্রুততার সাথে 7th SLSTদের তাদের মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক। তবে এই সরকার আমার মনে হয় মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক আর নিয়োগ করবে না, কারণ শিক্ষক নিয়োগ করলেই তো মানুষ শিক্ষিত হবে, শিক্ষিত হলেই সরকারকে প্রশ্ন করবে, সরকারকে যদি প্রশ্ন করে তাহলে এদের অন্যায় তাহলে করাবে কাদেরকে দিয়ে? সবাই যদি শিক্ষিত হয়ে যায় আর সরকারকে প্রশ্ন করলে সরকার উত্তর দিতে পারবে না, সেই ভয় এরা অশিক্ষিত করে রাখতে চাইছে। সেইভাবে যদি আমরা আলেমদের পেছনে থাকি, অতি শীঘ্রই আমরা হয়তো এই ওয়াকফের একটা সুন্দর আইন আমরা দেখতে পাবো। ঠিক বলছি না ভুল বলছি? আমরা তো আলেমদের কথা শুনতে চাই না, কতটা অপরাধ আমরা হয়েছি। আমরা ওলামাদের কথা শুনতে চাই না, আমাদের রুচি এসে গেছে চোরেদের কথা শুনছি। চোরেরা কি বলছে, মিথ্যায় ভরে দেয় যারা, তাদের কথা আমরা শুনি। হযরত বললেন দেশ স্বাধীনের জন্য 63 থেকে 67 হাজারের অধিক উলামা শহীদ হয়েছে, ইন্ডিয়া গেটে নাম লেখা আছে। যিনারা ইন্ডিয়া গেটে যিনাদের নাম লেখা আছে ওনারা নেতৃত্ব দিয়েছেন, যিনারা তাদের হাজার নয় লক্ষ লক্ষ উলামারা এই দেশটাকে স্বাধীন করার জন্য খুন দিয়েছে। এটা মাথায় রাখতে হবে। ওয়াকফের আলোচনা ওনারা করবেন, আপনারা শুনবেন। আমি 2 মিনিটেই শেষ করে দেব। এই মোদী সরকার, হযরত বলছিলেন মোদী সরকার মুসলমানের দুশমন নয়, কিন্তু মোদী সরকার এক কথায় মানুষের দুশমন। আজ ওয়াকফের জমি লুট করছে, এর আগে আদিবাসীদের শত শত বিঘা জল জমি লুট করে নিয়েছে, এখন ওয়াকফটা ধরেছে, এরপরে হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি লুট করবে। তাই মোদী মুসলমানের দুশমন নয়, এ মানবতার দুশমন, দেশের দুশমন। তাই আমাদেরকে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এই মোদী সরকারকে দেশ থেকে উৎখাত করতে হবে, এই ঐক্যবদ্ধটা নিতে হবে। সাথে সাথে আর একটা কথা বলেই আমি শেষ করব। ওয়াকফ সম্পত্তি এটা কাদের, একটা শর্তেই বুঝতে হবে, তথ্য দিয়ে আলেম সমাজ ভাইজান আসবেন বলবেন। ওয়াকফ সম্পত্তি এটাই, এক কথায় মুসলমানদের পূর্বপুরুষেরা, ধনী লোকেরা গরিব মুসলমানদের জন্য কিছু সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে রেখে গেছেন, সেটাই ওয়াকফ। সেটা মোদী সরকার কাটতে চাচ্ছে। তাই আমাদের মাদ্রাসার সম্পত্তি, আমাদের মসজিদের সম্পত্তি, আমাদের খানকার সম্পত্তি কোনোভাবেই আমরা আমাদের থেকে কেড়ে যারা নেবে তাদের হাতে আমরা ছেড়ে দেব না। আমরা ভারতবর্ষে যেখানে যেখানে ওয়াকফ সম্পত্তি লুট হচ্ছে তাদের বিরুদ্ধে যেমন আমাদের আন্দোলন চলবে, সাথে সাথে এই পশ্চিম বাংলায় কিছু কম বেশি 76,000 বিঘে ওয়াকফ সম্পত্তি যিনারা লুট করে খাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে। ঠিক বলছি তো? ছাড়ার কোনো প্রশ্ন নেই। সাথে সাথে যিনারা কিছুদিন আগে ইমাম সাহেবদের নিয়ে যে ধারা করছে, কদিন আগে দেখলাম মোদী কিছু মৌলানা সাহেবের সুরাত নিয়ে টুপি পরিয়ে প্রচার করছে, দেখো আলেমরা আমার পাশে আছে। হঠাৎ আমার রাজ্যেও দেখলাম আমার ইমাম সাহেব ভাইদেরকে মমতা ব্যানার্জি সরকার নিয়ে গিয়ে খুব বাজেভাবে অসম্মান করলো। এটাও আমরা কিন্তু মেনে নেব না। আমরা কি দেখলাম, ইমাম সাহেব সাজিয়ে হাফ প্যান্ট পরিয়ে তাদেরকে ইমাম সাজিয়েছে, মহিলাদেরকে ইমাম সাজিয়েছে। আমার ধর্মের প্রতি যারা আঘাত দেবে এটাও আমরা যেভাবে মেনে নেব না। সাথে সাথে আমার দেশের প্রতি যারা সংবিধান বিরোধী বিল পাস করছে, মসজিদ মাদ্রাসার জমি লুট করতে যাচ্ছে, হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি লুট করতে যাচ্ছে, ওয়াকফ সম্পত্তির নামে মাদ্রাসাগুলোকে ভাঙতে যাচ্ছে, মানুষদের প্রতি অত্যাচার করতে চাচ্ছে, সংবিধান বিরোধী কাজ করছে, এটা আমাদের জীবন থাকতেও আমরা কোনোভাবেই আমরা
মেনে নেব না। আর সর্বশেষ কথা, যে সকল সাধারণ ভাইরা আছেন, আম ভাইরা আছেন, আর কবে আপনারা বুঝবেন? আজকে আমাদের এখানে নওশাদ সিদ্দিকী ভাই আসছেন, উনার বড় ভাইজান, বাংলার লাঞ্ছিত বঞ্চিত মানুষের ভাইজান আব্বাস ভাইজান কিন্তু একটা কথা আজ থেকে 10 বছর আগে বলেছিল, বাংলার মানুষ, বাংলার আকাশে, ভারতবর্ষের আকাশে একটা কালো মেঘ দেখা দিয়েছে। এটা কিন্তু আমার দেশের জন্য খুব ভয়ঙ্কর, আমার রাজ্যের জন্য খুব ভয়ঙ্কর, আমার দেশের সংবিধানের জন্য খুব ভয়ঙ্কর। আপনারা জাগুন। আর কবে জাগবেন? এখন দেয়ালে পিঠ থেকে গেছে। সকল সাধারণ মানুষকে অনুরোধ করব, গ্রামে গ্রামে যেখানে ইমাম সাহেব হযরত আছেন, মসজিদ মহল্লায় যেখানে ইমাম সাহেব হযরত আছেন, আপনারা সর্বসময় জান মাল দিয়ে ইমাম সাহেব ভাইদেরকে, আলেম ওলামা ভাইদেরকে, সৎ মানুষের ভাইদের পাশে থাকুন। ইনশাআল্লাহ এই বাংলা থেকে, এই ভারত থেকে যারা আমাদেরকে তাড়াতে যাচ্ছে, অতি শীঘ্রই আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে এই দেশ থেকে উৎখাত করব। এটুকু আশা রাখলাম। ভালো রাখবেন, সর্বসময় সত্যের পথে থাকবেন, যেখানে অন্যায় হবে তার বিরোধিতা করবেন, ইমাম সাহেব হযরত ভাইদেরকে সহযোগিতা করবেন, সৎ পথে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। কুলুবাগিয়া